আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ। এখন আমরা তোমাদের গণিত বইয়ের 11 পৃষ্ঠার 1.8 গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু থেকে শুরু করব। তো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলতে কি বোঝায়? গরিষ্ঠ মানে হচ্ছে বড়। তাহলে আমরা কি জানলাম? গরিষ্ঠ মানে হচ্ছে বড়। তারপরে হচ্ছে সাধারণ মানে হচ্ছে কি, যে অনেকগুলো জিনিসের মধ্যে যে জিনিসটা থাকে। আর গুণনীয়ক, গুণনীয়ক বলতে আমরা কি বুঝি? আমাদের এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে গুণনীয়ক জিনিসটা কি। আচ্ছা, গরিষ্ঠ মানে কি? বড়। সাধারণ মানে হচ্ছে কমন। আর গুণনীয়ক মানে ছোট ছোট অংশ। তাহলে আমরা যদি একটা বড় একটা সংখ্যাকে ছোট ছোট আকারে ভাগ করি, তাহলে সেই যে জিনিসগুলো পাবো সেগুলোই মূলত গুণনীয়ক। যেমন আমরা যদি এখানে 12 নিলাম, এখানে 12 দেয়া আছে, ওকে 12 নিলাম। এখন 12কে আমরা যদি বিভিন্ন ছোট ছোট আকারে ভাগ করি, কিভাবে ভাগ করতে পারবো? 12কে 1 দ্বারা ভাগ করলে 12কে 12, 12কে যদি 2 দ্বারা ভাগ করি 6 দুগুণী 12, আবার যদি 3 দ্বারা করি 3 4 12, আর যাচ্ছে না। ওকে, তাহলে আমরা যদি 12কে ভাঙাই তাহলে আমরা কি পাবো? একবার পাবো 1, তারপর 2 পাবো, 3 পাবো, 4 পাবো, 6 পাবো, 12 পাবো। তাহলে 12 এর গুণনীয়কগুলো কি হবে? 1, 2, 3, 4, 6, 12। তাহলে 12 এর গুণনীয়ক। তাহলে গুণনীয়ক জিনিসটা কি? যে বড় একটা সংখ্যাকে যদি আমরা ছোট ছোট আকারে ভাগ করি, তাহলে যে যে অনেকগুলো সংখ্যা পাওয়া যাবে সেগুলোই মূলত গুণনীয়ক। তো গুণনীয়কের আরেকটা নাম হচ্ছে উৎপাদক। দুইটা একই জিনিস। তাহলে আমরা বুঝলাম এখন গুণনীয়ক কিভাবে নির্ণয় করে, সেটা তোমাদের একটু দেখাবো। এখানে 30 আছে, 30-এর গুণনীয়কটা আমি এখানে নির্ণয় করে দেখাচ্ছি। তো গুণনীয়ক অনেকভাবে নির্ণয় করা যায়। তো তার মধ্যে আমরা যেভাবে নির্ণয় করব সেটা হচ্ছে যে প্রথমেই 30কে প্রথমে আমরা 1 দ্বারা গুণ করব। 30-কে 30, তারপর দেখব 30কে একের পর 2 দ্বারা ভাগ যায় কিনা। যেহেতু জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ যাবে, ভাগ করলে কত হবে? 15 দুগুণে 30। তারপর 2 এর পর দেখব 3 দ্বারা ভাগ যায় কিনা। 30কে 3 দ্বারা ভাগ যায়, 3 10-এ 30, ওকে 3 গেল। তারপর দেখব 4 দ্বারা ভাগ যায় কিনা। 30কে 4 দ্বারা ভাগ যায় না। তারপর 5 দ্বারা, 5 6 30, 5-এর পর 6 আর যায় না। কেন যায় না? কারণ 5-এর পর 6 চলে আসছে, 6-এর পর 10 15 30। তাহলে এখন আমরা লিখতে পারবো যে 30-এর গুণনীয়ক। এখানে আমরা লিখতে পারবো যে 30-এর গুণনীয়ক। গুণনীয়ক সমান, গুণনীয়ক কি? 1 2, এই তো 1 2 3, তারপর 5, তারপর 6, তারপর হচ্ছে 10, তারপর 15 ও 30। তাহলে আমরা কি পেলাম? যে কিভাবে গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করে আমরা জানলাম। তো এইখানে আমাদের কিছু প্রশ্ন থাকতে পারে। যেমন হচ্ছে এইখানে একটা প্রশ্ন আছে যে 12 ও 30-এর গসাগু নির্ণয় করতে বলছে। এখানে কি 12 ও 30-এর গসাগু? তাহলে আমরা 12 এর আলাদাভাবে গুণনীয়ক বের করছি, 1 2 3 4 6 12, ওকে। আবার 30-এর আলাদা করে গুণনীয়ক বের করছি কত? 1 2 3 5 6 10 15 ও 30। এখন আমরা কি বলছি? যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আচ্ছা, এটা বোঝার আগে আমরা আগে কি, এখানে কি সাধারণ বলা আছে? সাধারণ মানে যে উভয়ের মধ্যে যে গুণনীয়কগুলো কমন আছে। তাহলে আমরা হচ্ছে লিখব যে সাধারণ গুণনীয়ক। এখন সাধারণ গুণনীয়ক কি? যে এই যে 30-এর গুণনীয়ক হচ্ছে এইগুলা, আর 12-র গুণনীয়ক হচ্ছে এইগুলা, নিচেরগুলা, ওকে। তাহলে এই দুটার মধ্যে সাধারণ মানে কি? একই গুণনীয়ক আছে কি কি? এইখানে 1 আছে, এইখানেও 1 আছে, 1 নিলাম। এইখানে 2 আছে, এইখানেও 2 আছে, 2 নিলাম। এখানে 3 আছে, এইখানেও 3 আছে, 3 নিলাম। এখানে 4 আছে, এইখানে 4 নেই। যেহেতু সাধারণ, কমন না থাকলে নেওয়া যাবে না। এখানে 5 আছে, নিচে 5 নেই। এখানে 6 আছে, এইখানেও 6 আছে, 6 নিলাম। এখানে আছে 12, এখানে কোথাও 12 নেই, ওকে। তাহলে আর নিতে পারবো না। এখন চিন্তা করো, এখানে গরিষ্ঠ, গরিষ্ঠ মানে আমরা কি জানি? এখানে আমি প্রথমেই বলেছি গরিষ্ঠ মানে বড়। এখন গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে কি? এখানে যদি আমি গরিষ্ঠ লিখি তাহলে জিনিসটা কি বোঝায়? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে যেটা সব থেকে বড় সেটাই হবে গসাগু। তাহলে এখানে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে কি কি পেলাম? 1 2 3 6। যেহেতু গরিষ্ঠ বলা আছে, গরিষ্ঠ মানে বড়, তাহলে সব থেকে বড় কত? এখানে 6। তাহলে এর গসাগু হবে 6। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা শেষে লিখবো যে অতএব 12 ও 30-এর গসাগু হচ্ছে 6। তো এইখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, আমরা সংজ্ঞাটা দেখি। সংজ্ঞা বলা আছে প্রদত্ত সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবথেকে বড় গুণনীয়ককে ওই সংখ্যাগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে। তো তোমরা ইতিপূর্বেই তোমাদের আমি এটা দেখিয়ে দিলাম। এখন শোনো, আমরা
এইখানে আরেকটা নিয়মে করা আছে। সেই নিয়মটা কি আমরা যদি একটু দেখি, সেই নিয়মটা হচ্ছে যে আমরা যদি 12কে ভাগ করি কত দ্বারা, 2 দ্বারা, তাহলে 6 দুগুণে 12, আবার 2 দ্বারা ভাগ যায় 3 দুগুণে 6, তাহলে আমার 12 এর গুণনীয়ক কি হবে? এই নিয়মেও তোমরা করতে পারো। 12 এর গুণনীয়ক কি হবে? 2 2 3। 12 এর গুণনীয়ক কি হবে? এখানে 2 2 3। ওকে, বা আমরা এটাকে হচ্ছে এরকম এইভাবে না দিয়ে আমরা এইভাবে দিতে পারি 2 2 3। ওকে, আবার 30 এর গুণনীয়ক কি হবে? 30 এর ক্ষেত্রে আমরা কি লিখব? 30 কে প্রথমে 2 দ্বারা ভাগ করব, 15, 15 কে 3 দ্বারা ভাগ করলে 3 5 15, তাহলে 30 এর গুণনীয়ক কি হবে? 2 গুণ 3 গুণ 6। এখন আমরা দেখব যে দুইটার মধ্যে কমন কি যায়। এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, তাহলে একটা 2 নিলাম, তারপর গুণ দিব। এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, একটা 3 নিলাম, আর কিছু কমন নেই, তাহলে এই দুটো গুণ করলে যেহেতু গুণ আছে 3 দুগুণে 6, এইভাবেও করা যায়, অথবা আমি তোমাদের প্রথম যেভাবে দেখালাম সেভাবেও করা যায়। ওকে, এখন আমরা হচ্ছে একটা অঙ্ক করি। এখন এই অঙ্কটা দেখো, যে এই অঙ্কটা কি আছে, যে 28 48 ও 72 এর গসাগু নির্ণয়। তো এই অঙ্কটা আসলে অনেকভাবে করা যায়। আমরা মূলত গসাগু 4 পদ্ধতিতে নির্ণয় করতে পারি। তার মধ্যে সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে যে আমি তোমাদের উপরে যে পদ্ধতি দেখাইলাম, যে এই পদ্ধতিতে নির্ণয় করা। তো এখানে তোমাদের আসলে মৌলিক, দেখো এখানে প্রথমে দেখাইছি যে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়, তারপর আছে এখানে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়। তো আসলে তোমাদের বইয়ে যেহেতু ভাগ প্রক্রিয়ায় দেয়া আছে, তো আমি তোমাদের ভাগ প্রক্রিয়ায় দেখাই। তো এখানে কি লিখছে, যে 12 ও 30 এর গসাগু নির্ণয়। তাহলে আমরা কি করব? বড় সংখ্যাকে ভাগ দিব। কি দিয়ে ভাগ দিব? ছোট সংখ্যা দিয়ে। তাহলে 30 ভাগ 12। এখন আমরা 30 এর মধ্যে 12 কয়বার যায়? 2 বার। 12 দুগুণে 24, বিয়োগ করলে থাকে 8, বিয়োগ করলে থাকে হচ্ছে 6। এখন দেখো আর কিন্তু ভাগ হচ্ছে যায় না, তাহলে আমাকে কি করতে হবে? যেহেতু আর ভাগ যাচ্ছে না, সেহেতু আমি কি করব? এখন এই যে 12টা নিলাম না, এই 12টাকে বলা হয় ভাজক। এই ভাজক 12টা আবার 6 দ্বারা কি করব? ভাগ করব। ভাগ করলে কত হয়? 2 বার যায়, 0। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শেষ ভাজক কোনটা? শেষ ভাজক হচ্ছে 6। তাহলে শেষ ভাজকে কি হবে? আমাদের হচ্ছে গসাগু হবে। তাহলে গসাগু সমান 6। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক দেখি, তাহলে আমাদের আরও ইজি হবে। ওকে, এখন এটা আমরা দেখতেছি ভাগ প্রক্রিয়ায়। তাহলে 28 48 72 এর গসাগু। তাহলে আমরা কি করব? 28কে 48 দ্বারা ভাগ করব, তাই না? তাহলে 48 ভাগ কত দিয়ে? 28 দিয়ে। তাহলে একবার যায়, একবার গেলে আমরা 28 লিখব, বিয়োগ করলে কত আসে? 0 2 20। এখন এই 20 দ্বারা কাকে ভাগ করব? এই 28কে, প্রথম ভাজককে। 28 ভাগ করলাম, কয়বার যায়? একবার। একবার গেলে কত হয়? 20, নিচে কত আসলো? 8। এখন যতক্ষণ পর্যন্ত 0 আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতে থাকবো। তারপর এই দ্বিতীয় ভাজককে 8 দ্বারা ভাগ করব। তো 20 দ্বারা ভাগ করলে 8 দুগুণি 16, বিয়োগ করলে কত হয়? 4। এই 4 দ্বারা আবার এই ভাজককে কি করব? ভাগ করব। 2 বার যায়, 2 বার গেলে কত হয়? 4 দুগুণে 8, 0। তাহলে সর্বশেষ ভাজক কত? সর্বশেষ ভাজক হচ্ছে 4। তাহলে আমাদের গসাগু কত হবে? 4 হবে। ওকে, এখন আমরা কি করলাম, যে এই যে আচ্ছা, গসাগুণ আর একটু কাজ আছে। যেহেতু আমরা এই দুইটার ভাজক, এই দুইটা যদি এরকম থাকতো 28 ও 48 থাকতো, তাহলে আমাদের গসাগু 4 হইতো, কিন্তু এখানে 72ও দেয়া আছে। এখন এই প্রথম দুইটা থেকে আমরা যে সর্বশেষ ভাজক 4 পেলাম, এই 4 দ্বারা আবার এখানে হচ্ছে আমাদের সর্বশেষ যে সংখ্যাটি আছে 72, তাকে আমরা ভাগ করব। ভাগ করে দেখব আগে। যদি 4 দ্বারা ভাগ করি তাহলে একবার যায়, একবার গেলে 4 3 32, 4 আসতে 32, তাহলে 32 32 দিলাম, 0। এখন আমরা কি দেখলাম, যে 4 দ্বারা 72 নিঃশেষে বিভাজ্য হচ্ছে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত বা নির্ণীয় গসাগু হবে 4। আচ্ছা, আমরা এখন দেখব যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ওকে, তো আমরা এই অঙ্কের সমাধান দেখব। তো এই অঙ্ক লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলতে কি বুঝো? প্রথমে লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, সাধারণ মানে তো বোঝো যে একের অধিক একই রকম সংখ্যা থাকবে, আর গুণিতক, গুণিতক বলতে নামতা। আমরা গুণিতক বলতে কি বুঝবো? নামতা। কিসের নামতা? আমরা 2 এর ঘরের নামতা, 3 এর ঘরের নামতা, 4 5 6 এরকম নামতা পড়েছি। যেমন 2 গুণ 1 2 অক্ষে 2, 2 গুণ 2 2 দুগুণে 4, 2 গুণ 3 3 দুগুণে 6, এরকম কিন্তু নামতা পড়েছে। অর্থাৎ এই যখনই আমরা শুনবো গুণিতক তখনই মাথায় রাখতে হবে নামতা।
যদি 4-এর গুণিতক বলে তাহলে 4-এর ঘরের নামতা পড়তে হবে। 4 গুণ 1, 4 অক্ষে 4, 4 দুগুণে 8, তারপর 3 4 12, 4 4 16। ওকে, 6-এর ঘরের গুণিতক বলে 6-এর ঘরের নামতা। এখানে দেখো 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42। 8-এর গুণিতক মানে 8-এর ঘরের নামতা পড়তে হবে। তাহলে এইখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, সেই সংজ্ঞাটা একটু দেখি। সেই সংখ্যাটা হচ্ছে যে 2 বা ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। তাহলে আবার 4 8 4 6 8 গুণিতকগুলো মৌলিক গুণিতকে বিশ্লেষণ করলে পাওয়া যায়। এখন কিভাবে গুণিতক নির্ণয় করে আমরা সেটা এখন নিচে দেখব। ওকে, আমরা একটা অঙ্ক দেখে নিই। এখানে কি বলা আছে যে 12 18 20 আর হচ্ছে 105। 12 18 20 105 লিখলাম। এখন এই সংখ্যাগুলোর মধ্যে প্রথমে দেখব আমরা 2 দ্বারা ভাগ যায় কিনা। 2 দ্বারা করলে 6, 9 দুগুণে 18, 10 দুগুণে 20, 105। বিজোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ যায় না। আবার আমরা 2 দ্বারা ভাগ যায় কিনা। 3 দুগুণে 6, এটা হচ্ছে 3 3 9, 5 দুগুণে 10, 105। তারপর 3 দ্বারা ভাগ করব। 3 অক্ষে 3, 3 3 9, 5, 105। তারপর 5 দ্বারা ভাগ করব। 5 অক্ষে 5 আর হচ্ছে 5 দুগুণে 10, 21। তারপর আবার কি 3 দ্বারা ভাগ যায় এই দুইটাকে। 3 7 21। এখন আমরা কি করব যে এই যে আমরা যে গুণিতকগুলো পেলাম বা আমরা উৎপাদক পেলাম, এগুলাকে আমরা কি বলবো, উৎপাদক। এই এক একটাকে কি বলবো, উৎপাদকগুলো পেলাম। এই উৎপাদকগুলো আমরা গুণ করব। অতএব লিখবো যে লসাগু সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 3 গুণ 7। তাহলে 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60, 60কে 3 দ্বারা গুণ করলে 3 6 18, 180, 180কে 7 দ্বারা গুণ করলে কত হয়, 1260। তাহলে আমাদের নির্ণীয় লসাগু 1260। এখন আমি যদি আরেকবার ওভারভিউ করি যে আমি কিভাবে এটা সমাধান করলাম। প্রথমে আমরা লসাগুর ক্ষেত্রে, এটা কার ক্ষেত্রে, লসাগুর ক্ষেত্রে যতগুলো সংখ্যা লসাগু নির্ণয় করতে বলছে সবগুলো সংখ্যাকে লিখে নেব। তারপর প্রথমে দেখব যে 2 দ্বারা ভাগ যায় কিনা, তারপর দেখব 3 দ্বারা ভাগ যায় কিনা, তারপর 4 দ্বারা, তারপর 5 দ্বারা, তারপর 6 দ্বারা, এরকম করে ট্রাই করব। তো প্রথমে যখন 2 দ্বারা ভাগ করলাম তখন ভাগ গেল। 12কে ভাগ করলাম 6 হইল, 18 থেকে 9, 20 থেকে 10, 105। যেহেতু বিজোড় সংখ্যা 2 দ্বারা ভাগ যায় না, আবার 2 দ্বারা 3 দ্বারা এইভাবে আমরা ভাগ করব। আচ্ছা, আমরা দেখি আর কোনো উদাহরণ আছে কিনা। আচ্ছা, আর উদাহরণ নেই। আচ্ছা, আমি তোমাদের যদি ব্যক্তিগতভাবে একটি অঙ্কের করিয়ে দেখাই, সেটা হচ্ছে এইখানে দেখাই। সেটা হচ্ছে যদি এরকম থাকে যে 15, 30 আর হচ্ছে 45 এরকম সংখ্যা আছে, এই তিনটার লসাগু নির্ণয় করতে হবে। প্রথমে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে 15, 30কে 2 দ্বারা ভাগ করলে হয় 15। এখানে হচ্ছে 45 না ধরে আমরা 40 ধরলাম। তাহলে 40কে কত হয়, 20 হয়। তাহলে এখানে কত হলো, 15, এখানে 15 20। তাহলে যেহেতু একটা সংখ্যা আছে এই জন্য 2 দিয়ে দেবো না, 3 দ্বারা যায় কিনা। 3 দ্বারা যাবে, 3 5 15, 3 5 15 20। তারপর 5 দিয়ে দিব, 5 অক্ষে 5, 5 অক্ষে 5, 4 5 20, আর যায় না। তাহলে অতএব লসাগু সমান লিখবো 2 গুণ 3 গুণ 5 গুণ 4। 2 3 4 5 গুণ করলাম, 4 5 20, 3 20 60, 60 দুগুণে 120। তাহলে কাঙ্ক্ষিত লসাগু হচ্ছে 160। এখন আমরা গসাগু ও লসাগুর মধ্যে সম্পর্ক আছে কিনা সেটা বের করব। এখন আমরা দেখি যে কোনো দুইটি সংখ্যা 10 ও 30 নিয়ে মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করি। আচ্ছা, মৌলিক গুণনীয়ক জিনিসটা কি? প্রথমে মৌলিক সংখ্যা জানতে হবে। মৌলিক সংখ্যা মানে কি, যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। অর্থাৎ মৌলিক সংখ্যা হতে গেলে শর্ত হচ্ছে দুইটি সংখ্যা দিয়ে ভাগ যাবে। একটা হচ্ছে 1 নাম্বার বা এক সংখ্যা দিয়ে, আরেকটা হচ্ছে যে সংখ্যা আমরা নিব ওই সংখ্যা দ্বারা। অন্য কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ যায় সেটা মৌলিক সংখ্যা না। তাহলে মৌলিক উৎপাদকে কিভাবে আমরা ভাগ করব? এখন যদি আমরা 10 চিন্তা করি, এখানে আমরা যদি 10 নেই, 10কে আমরা কি করতে পারি, 1 গুণ 10। আচ্ছা, এখানে যে 1 গুণ 10 দিলাম, 1 কি মৌলিক সংখ্যা না। তারপর আমরা দিলাম 2 গুণ 5, 5 দুগুণে 10, আর কি ভাগ যায়, যায় না। তাহলে এইগুলোর মধ্যে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা যে মৌলিক সংখ্যা পেলাম সেটা কি পেলাম, আমরা পেলাম 2 এবং 5, দুইটাই মৌলিক সংখ্যা। 30-এর ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, আমরা লিখতে পারি 1 গুণ 30, তারপর লিখতে পারি 2 গুণ হচ্ছে 30কে আমরা কি 15, তারপর লিখতে পারি 2 গুণ 2 আর 15কে হচ্ছে 2 দ্বারা যায় না, তাহলে 3 গুণ 5, 3 5 15, 15 দুগুণে 30, তিনটাই মৌলিক সংখ্যা। ওকে, তো আমরা এইভাবে হচ্ছে আমরা কি করে নিতে পারি, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিতে পারি। এখন 10 ও 30-এর গসাগু কি হবে? ওকে, তাহলে 10 ও 30-এর গসাগু কি হবে,
আমরা যদি একটু খেয়াল করি সেটা হচ্ছে যে এখানে কত আছে, 2 আছে, এখানে 2 আছে, একটা 2 নিলাম, এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 5 নিলাম, তারপর গুণ করলাম, 5 দুগুণে 10। লসাগু কী হবে, যেটা কমন যাবে সেটাও নিতে হবে, যেটা কমন যাবে না সেটাও নিতে হবে। তাহলে 2 নিলাম, 2, এখান থেকে 2টা থেকে একটা 2 নিলাম, এখানে একটা 5, এখানে একটা 5, 2টা 5 থেকে একটা 5 নিলাম, এই একটা 3 অতিরিক্ত ছিল সেই 3টাও নিলাম, তাহলে গুণ করলে কত হয়, 30। এখন 10 ও 30-এর সংখ্যাদ্বয়ের গুণফল, এখন যদি 10 আর 30-এর গুণ করি তাহলে আমরা কি পাবো? আচ্ছা, এই জিনিসটা হয়তো একটু কঠিন মনে হচ্ছে যে আমরা কি 10-এর ক্ষেত্রে আমরা কি পেলাম, 10-এর ক্ষেত্রে আমরা কি পেলাম, 2 গুণ 5, 10-এর গসাগু কত পেলাম, 2 গুণ 5। আর 10 ও 30-এর কি পেলাম, গসাগু পেলাম 2 গুণ 5, আর লসাগু কত পেলাম, এই যে 2 গুণ 3, 3 গুণ 5। ওকে, তাহলে এইটার মান হচ্ছে গসাগু, এটার মান হচ্ছে লসাগু। তাহলে সংখ্যাদ্বয়ের গুণফল সমান কি পেলাম আমরা, গসাগু গুণ লসাগু। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র পেলাম, সেই সূত্রটা কি, যে দুইটি সংখ্যার গুণফল সমান সংখ্যাদ্বয় লসাগু গুণ গসাগু। ওকে, এটা দিয়ে আমাদের কি করতে হবে, যে অঙ্ক সমাধান করতে হবে। এখানে কি বলছে, মৌলিক গুণনীয়কের সাহায্যে 30, 36, 40-এর লসাগু নির্ণয় করো। এখন মৌলিক উৎপাদকগুলো কিভাবে নির্ণয় করতে হয় একটু দেখি। তো প্রথমে যখন 30 নিব, 30কে কিভাবে করব, তো মৌলিক উৎপাদকগুলো কি কি, মৌলিক উৎপাদক হচ্ছে 2, 3, 5, 7, তারপরে হচ্ছে 11, 13, আর আমরা বাকিটা লিখব না এগুলা। তো প্রথমে 2 দ্বারা করলে কি হবে, 2 গুণ 15, 15 দুগুণে 30, তারপর লিখব, এখন 15কে কি করা যায়, 3, 5, 15, তাহলে 30 সমান কি হলো, অতএব 30 সমান এর উৎপাদকগুলো কি কি হলো, বা মৌলিক গুণনীয়কগুলো কি কি হলো, 2, 3, 5, একটা আমাদের শেষ। ওকে, তাহলে আমরা লিখব অতএব 30-এর মৌলিক গুণনীয়কগুলো হলো 2, 3, 5 শেষ। তারপরে আমরা 36, একইভাবে 36কে 2 দ্বারা ভাগ করব, 2 গুণ 18 দুগুণে 36, আবার 2, 18কে 2 দ্বারা করলে 2 দুগুণ 9 দুগুণে 18, 2 গুণ 2, এই দুইটা নিচে আসলো, এই 9কে ভাঙলে কি হয়, 3 গুণ 3, তাহলে 36 সমান কি, 2, 2, 3, 3, তাহলে 36-এর মৌলিক গুণনীয়ক 2, 2, 3, 3। ওকে, এখন 40-এর ক্ষেত্রে একইভাবে আমরা 40কে ভাঙলে কি পাবো, এখানে যদি দেখি 40 সমান 2 গুণ 20, 2 গুণ 20কে ভাঙলে 2 গুণ 10, আবার 2 গুণ 2, এই 2 নিচে আসলো, এই 10কে ভাঙলে 2 গুণ 5, তাহলে 40-এর গুণনীয়ক কি, 3টা 2, একটা 5। ওকে, এখন আমরা কি করব, লসাগু নির্ণয় করব। লসাগু মানে কি, প্রথমে দেখব এখান থেকে একটা 2 নিব, এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, একটা 2 নিলাম, তারপর গুণ চিহ্ন, তারপর এইখানে কি আছে, একটা 2 আছে, এইখানে একটা 2, আর একটা 2 নিলাম, এইখানে একটা 2 এক্সট্রা আছে, সেই 2টা এখানে নিলাম, তারপর এইখানে একটা 3 আছে, এইখানে একটা 3 আছে, এই যে একটা 3 নিলাম, তারপরে এইখানে হচ্ছে একটা এক্সট্রা 3 আছে, সেই 3টাও নিলাম, এইখানে একটা 5, এইখানে একটা 5, সেই 5টা এখানে নিলাম, তারপর গুণ করলে কত হবে, 360। তাহলে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে বা মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করা শিখলাম। এখন আমরা উদাহরণ 6 দেখব, যে ভাগ প্রক্রিয়ায় 42, 48, 56-এর গসাগু নির্ণয় করো। তো এখানে আমরা কি করব, যে 42 দ্বারা 56কে আমরা ভাগ করব, যেহেতু সব থেকে বড় সংখ্যা 56, এটা নিলাম। ওকে, তো নেওয়ার পর এখন 42 56-এর মধ্যে কয়বার যায়, একবার যায়, 42, তাহলে কত হয়, 14, তারপর 14কে কী করব, 42 দ্বারা ভাগ করব, 42 দ্বারা ভাগ করলে কত হয়, আমরা যদি দেখি 3 বার যায়, 3 4 12 2, 3 কে 3 4 0, তাহলে সর্বশেষ ভাজক কত, 14। এখন দেখব এই 14 দ্বারা 48কে ভাগ যায় কিনা, এখন আমরা ভাগ করব। ওকে, তাহলে এখানে আমরা 14 ভাগ 48, তাহলে নিলাম, নিয়ে আমরা কত পাবো, এখন যদি আমরা হচ্ছে 48-এর মধ্যে 3 বার দেই, 3 4 12 2, 3 কে 3 4, 42, 6 থাকে, 6 দ্বারা 14কে আবার ভাগ করব, কয়বার যায়, 2 বার যায়, 6 দুগুণে 12, এখানে 2 থাকে, 2 দ্বারা 6কে ভাগ করব, তাহলে কয়বার যায়, 3 বার, 3 দুগুণে 6, তাহলে সর্বশেষ ভাজক কত, 2, তাহলে গসাগু কত হবে, 2। এখন এইখানে একটা প্যাচ লাগতে পারে আপনাদের মধ্যে, যে আমি কেন 42 দিয়ে 56কে ভাগ করলাম, 42 দিয়ে তো আমি 48কে ভাগ করতাম, একই নিয়ম, সমস্যা নেই, আমি করে দেখাচ্ছি, যে 42 ভাগ 48, তাহলে কয়বার যাবে, একবার, 42, 6, 6 দ্বারা এখানে 42 নিলাম, 7 বার যাবে, 6 7 42, 0, তাহলে সর্বশেষ ভাজক পেলাম কত, 6। এখন 6 দ্বারা আবার কি করতে হবে, 56কে ভাগ করতে হবে, এখানে যদি করি 6 ভাগ 56 কয়বার যাবে, যদি আমি দেই এখানে হচ্ছে 8 বার, 6 আসতে 48, 6 নং 54, 9 বার দিলে 54, তাহলে 2 আসবে, এই 2 দ্বারা আবার 6কে ভাগ করতে হবে, কয়বার যাবে, 3 বার, 3 দুগুণে 6, তাহলে সর্বশেষ ভাজক এখানে কত পেলাম, 2। এই জন্য ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে যে কোনোভাবে ভাগ দিলে সমস্যা নেই। তারপরে এখন আমরা 7 নম্বর উদাহরণটা দেখব, যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা
365 ও 463-কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 ও 7 থাকে। এখন কোন বৃহত্তম সংখ্যা? এখন বৃহত্তম সংখ্যা জিনিসটা বুঝতে হবে। তো এখন 0 1 2 3 4 5 6 7 8 9 এই যে 10টি অঙ্ক আছে, 10টি অঙ্কের মধ্যে বৃহত্তম অঙ্ক হচ্ছে 9। এখন 9 দিয়ে গঠিত সংখ্যাগুলো কি হয়? বৃহত্তম অঙ্ক হয়। তো এইটা নির্ণয় করার জন্য আমরা কি করব? আমরা গসাগু করব। কিভাবে গসাগু করব? আমরা এই 365কে দ্বারা এই 463কে আমরা ভাগ করব। তাহলে 300, আচ্ছা এখানে একটা বিষয় আমরা দেখে নিই। এখানে যেহেতু কি বলছে যে 365 থেকে অবশিষ্ট থাকে 5 আর হচ্ছে 463 থেকে 7, তাহলে আমরা আগে এটা বিয়োগ করে নিব। কেন বিয়োগ করে নিব? দেখো যে এই ভাগশেষ 5 7 থাকে, এই জন্য বিয়োগ করে নিব। তাহলে 365 বিয়োগ কত? 5, তাহলে 360। আর হচ্ছে 463 থেকে বিয়োগ করে নিব হচ্ছে 7, তাহলে 463 থেকে 7 বিয়োগ করলে হয় 456। এখন আমরা ভাগ করব 360 ভাগ 456, তাহলে একবার যায় 360 বিয়োগ করলে হয় 96। 96 দ্বারা আবার কি করতে হবে? 360কে ভাগ করতে হবে। তিনবার যাবে, 3 6 18 8 200 288 বিয়োগ করলে আসবে 72। 72কে আবার 96 দ্বারা ভাগ করব, একবার যাবে, 72 নিলে এখানে থাকে হচ্ছে 24। 24কে আবার 72 দ্বারা, তাহলে তিনবার যাবে, 3 24 72 শূন্য, তাহলে সর্বশেষ ভাজক আমরা কত পেলাম? 24। তাহলে আমাদের কি হবে? বৃহত্তম সংখ্যাটি হবে কত? 24। আচ্ছা 8 নম্বর অঙ্ক একই, আমরা 9 নম্বর অঙ্কটা একটু দেখে নিব যে কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে কি হবে? 16 24 ও 32 নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা কি নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এই যে আমাদের তিনটা সংখ্যার লসাগু আছে তার থেকে 5 কম। তাহলে আমরা লসাগুটা করে নিই, 16 24 32। লসাগুর জন্য প্রথমে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 8 দুগুণে 16 12 দুগুণে 24 16 দুগুণে 32। আবার 2 দ্বারা করলে 4 দুগুণে 8 6 দুগুণে 12 8 দুগুণে 16। আবার 2 দুগুণে 4 3 দুগুণে 6 4 দুগুণে 8। আবার 2 দ্বারা ভাগ করব, 1 3 2। এখন আমরা প্রত্যেকটা অঙ্ক কি করব? গুণ করব। 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 4টা 2 5টা 2 3। তাহলে আমরা 3 3 দুগুণে 6 6 দুগুণে 12 12 দুগুণে 24 24 দুগুণে 48 96। এখন 96 থেকে কি করতে হবে? 5 বিয়োগ করতে হবে। 5 বিয়োগ করলে কত হয়? 91। তাহলে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? 91। ওকে, এখানে উদাহরণ 10 দেয়া আছে যে এখানে একটা ঝুড়ি, প্রথম ঝুড়িতে আম আছে হচ্ছে 159টি, দ্বিতীয় ঝুড়িতে আছে 227টি জাম এবং তৃতীয় ঝুড়িতে আছে 401টি লিচু। এখন এখানে বলা আছে যে 159-এর গুণনীয়কগুলো নির্ণয় করে মৌলিক গুণনীয়কগুলো আলাদা করো। এখন এইটা দেখো আমরা দুইভাবে করতে পারি। তো এখন মৌলিক গুণনীয়ক যেহেতু বলছে, আমরা 1 5 9 নিলাম, তাই না? 159, তার প্রথমে 1 দ্বারা গুণ করব, 159ই হবে। তারপর 2 দ্বারা যায় না, কারণ এটা বিজোড় সংখ্যা। 3 দ্বারা যদি করি 53 যায়। 53কে কি আর ভাঙানো যায়? যায় না। তাহলে এইখান থেকে আমাদের মৌলিক গুণনীয়ক কি? 1 হচ্ছে মৌলিক গুণনীয়ক না, 3 মৌলিক গুণনীয়ক, 53 মৌলিক গুণনীয়ক ও 159 মৌলিক গুণনীয়ক। এখন প্রথমে লিখবো যে 159-এর গুণনীয়কগুলো হলো এইতে চারটা, 1 3 53 59। যখন আমরা মৌলিক গুণনীয়ক নিব তখন 1 বাদ যাবে। এদের মধ্যে মৌলিক গুণনীয়ক কত? আমাদের 3 আর 153। আর 159 কেন নিব না? 159কে আমরা যদি 3 দ্বারাও ভাগ করতে পারতেছি, তারপরে হচ্ছে 53 দ্বারাও ভাগ করতে পারতেছি, এই জন্য আমরা 159কে মৌলিক গুণনীয়ক হিসাবে নিব না। তারপর খ নাম্বার বলছে যে যদি 9টি আম 60টি জাম ও 1টি লিচু পচে যায় তবে অবশিষ্ট ফলের সংখ্যার লসাগু ইউক্লিডীয় পদ্ধতিতে দেখাও। ওকে, তাহলে প্রথমে কি বলছে যে আম থেকে কয়টা পচে যাবে? 9টা। তাহলে ভালো আম ছিল কয়টা ঝুড়িতে? 159টা, তার থেকে 9টা বাদ দিলে 150টা। তাহলে এই যে জাম ভালো ছিল কয়টা? মোট জাম ছিল 227টা, পচে গেল 60টা, বিয়োগ করে 220। 401টা থেকে একটা কি হলো? যে লিচু পচে গেল, তাহলে 400টা। এখন এগুলো আমরা কি করব? ইউক্লিডীয় পদ্ধতিতে কি করব? আমরা লসাগু করব। তাহলে সংখ্যাগুলো কি? 150 220 400। তাহলে আমি প্রথমে 2 দ্বারা ভাগ করে কত হবে? 75 110 200। তারপর আবার হচ্ছে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, 75 110কে করলে 55 দুগুণে, আর এখানে হচ্ছে 100। এখন যদি 5 দ্বারা ভাগ করি আমি, তাহলে 5 15 75 5 11 55 5 20 100। এখন আবার 5 দ্বারা করলে 3 5 15, এখানে 11 4 5 20। আর কিন্তু আমাদের কি যাচ্ছে না? ভাগ যাবে না। তাহলে এখন আমরা লিখব যে এই যে এখানে 150 220 ও 400 এর লসাগু কি কি হবে?
এই যে 2 গুণ 2 গুণ 5 গুণ 5, তারপর 3 গুণ 3 গুণ 4 গুণ 11 গুণ করলে কি 13,200। তারপরে কি বলছে যে সর্বাধিক কতজন বালকের মধ্যে সমানভাবে আমগুলো ভাগ করে দিলে 3টি আম 6টি জাম ও 11টি লিচু অবশিষ্ট থাকবে। তো এখন এখানে কি বলছে যে 3টি আম 6টি লিচু 11টি 6টি জাম 11টি লিচু, এগুলো আমরা আগে বিয়োগ করে নিব। ওকে, বিয়োগ করে নিলে নির্ণীয় বালকের সংখ্যাগুলো আমরা পেয়ে যাব বিয়োগ করার পর। এবং এই বালকের সংখ্যা পেতে গেলে কি করতে হবে, এই জাম লিচু আম জাম লিচু এর গসাগু নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করতে হয়, আমরা দুইভাবে করতে পারি। একভাবে হচ্ছে আমরা এই যে ইউক্লিডীয় পদ্ধতিতে করতে পারি, আরেকভাবে আমরা ভাগশেষ পদ্ধতিতে করতে পারি। ভাগশেষ পদ্ধতিতে করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী 1.3 এর যে অঙ্কগুলো আছে সেগুলো করব।